একজন মানুষ ঘুম থেকে জেগে উঠে বুঝতে পারে সে যে কে সেটাই তার মনে নেই, কিন্তু তার মুখের ভিতরে বসানো হয়েছে একটি প্রাণঘাতী বোম। আর চারদিকে ছড়িয়ে আছে এমন সব শত্রু যারা তাকে হত্যা করতে চায়। বেঁচে থাকার জন্য তার সামনে একটাই পথ রাখা হয়, যে কোনো মূল্যে এক রহস্যময় মেয়েকে আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএর হাত থেকে উদ্ধার করে নিরাপদে উত্তর কোরিয়ায় পৌঁছে দেওয়া। কিন্তু পথে রয়েছে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর সব গোয়েন্দা সংস্থার এজেন্ট, ভাড়াটে খুনি আর একের পর এক প্রাণঘাতী ফাঁদ। তবে বাঁচতে হলে তাকে এই মিশন সফল করতেই হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের মুভি এমনই এক গল্পের উপর তৈরি হয়েছে, তাই চলো দেরি না করে শুরু করা যাক অ্যাকশন আর টান টান রহস্য ভরা কার্টার মুভির বাংলা এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একদল সিআইএ এজেন্টকে দেখানো হয়, যারা সাইলেন্সার লাগানো অস্ত্র নিয়ে একটি বিল্ডিং এ প্রবেশ করে। আর বাইরে থাকা তাদের অন্য টিম বিল্ডিং থেকে বের হওয়ার সকল রাস্তা বন্ধ করে দেয়। এরপর এই বিল্ডিং এর চতুর্থ তলায় একজন ব্যক্তিকে দেখানো হয়, যে কিনা রক্তাক্ত বিছানায় ঘুমিয়েছিল। তবে ঘুম ভাঙতেই সে বুঝতে পারে না সে এখানে কি করছে। ঠিক তখনই সেই সিআইএ এজেন্টরা তাকে ঘিরে ফেলে এবং তার কাছে জানতে চায় ডক্টর সাং কোথায়। কিন্তু লোকটা ডক্টর সাং নামে কাউকেই চিনত না। তখন একজন সেখানে ডক্টর সাং এর পাসপোর্ট দেখতে পায়। এবার পাসপোর্ট দেখিয়ে লোকটার কাছে জিজ্ঞাসা করে, এই পাসপোর্ট এখানে কি করছে? ডক্টর সাং কোথায় রয়েছে? লোকটি বলে, আমি কি করে বলবো, তাছাড়া তোমরা এসব আমার কাছে কেন জানতে চাইছো? তখন লোকটাকে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওতে দেখা যায় এই লোকটাই ডক্টর সাংকে জিম্মি করে রেখেছে এবং সিআইএ কে এই জায়গার ঠিকানা দিয়ে বলছে, ডক্টর সাং আমার কাছে আছে, তাকে নিতে চাইলে এখানে চলে আসো। কিন্তু ভিডিও দেখার পরও লোকটার কিছুই মনে পড়ে না, এমনকি সে নিজেকেও চিনতে পারে না। সে বলতে শুরু করে, আমি তো আমার নিজের নামই মনে করতে পারছি না। লোকটার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। একজন লক্ষ্য করে লোকটার মাথার পিছনে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ লোকটার মাথায় কিছু একটা করা হয়েছে। তারা জানতে চায় তার মাথায় কি করা হয়েছে, কিন্তু লোকটা এর কোনো উত্তর দিতে পারে না। পরে লোকটা বুঝতে পারে তার বিছানায় প্রচুর রক্ত রয়েছে, আর সেই রক্তের দাগ গিয়ে শেষ হয়েছে আলমারির সামনে। তারা ভয়ে ভয়ে আলমারির দিকে আগাতে থাকে, কিন্তু আলমারি খুলে দেখে সেখানে কোনো লাশ নেই, বরং এটি ফোন বেজে ওঠে। এজেন্টরা তাকে ফোনটি রিসিভ করতে বলে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটি মেয়ে কথা বলে। মেয়েটি তাকে জানায়, আপনার নাম কাটার। কিন্তু কাটার তখনও কিছুই মনে করতে পারছিল না। পরে ফোনের ওপাশে থাকা মেয়েটি তাকে বলে, ফোনটা আপনার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার কাছে দেন। কাটার ফোন মেয়েটার দিকে এগিয়ে দিলে মেয়েটা ফোন নিয়ে কথা বলে, কিন্তু ফোনের ওপাশ থেকে আর কোনো উত্তর আসে না। ঠিক তখনই আচমকা ফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে মেয়েটার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায়। অন্যদিকে ফোনটি বিস্ফোরিত হওয়ার পরও ফোনের ওপাশে থাকা সেই মেয়েটি তখনও কাটার সঙ্গে কথা বলে যাচ্ছিল। কাটার অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি তোমার কথা কিভাবে শুনতে পাচ্ছি? মেয়েটি তখন তাকে জানায়, আপনার কানের ভিতরে একটি ডিভাইস বসানো হয়েছে, যার মাধ্যমে আমি আপনার সঙ্গে কথা বলছি। এখন আপনি যদি আমার কথা মতো না চলেন তাহলে মারা যাবেন। এই রুমে আগামী 20 সেকেন্ডের মধ্যে এক ভয়াবহ বিস্ফোরণ হবে, তাই বাঁচতে চাইলে এখনই জানালা দিয়ে ঝাঁপ দিয়ে পাশের বিল্ডিং এ চলে যান। কাটার বোমগুলো দেখতে পায়, তাই 1 সেকেন্ডও দেরি না করে মেয়েটির কথা মতো জানালা দিয়ে ঝাঁপ দিয়ে পাশের বিল্ডিং এ চলে যায়। সঙ্গে সঙ্গে আগের বিল্ডিং এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে সেখানে থাকা প্রায় সব সিআইএ এজেন্টদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে কাটার যে বিল্ডিং এ এসেছে সেটি নিরাপদ ছিল না, সেটি ছিল কুখ্যাত সব গ্যাংস্টারদের একটি সেফ হাউস। ফলে সেখানে থাকা সবাই কাটারকে দেখে তাদের শত্রু ভেবে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে বাঁচতে হলে কাটারকে লড়াই করতেই হবে, কিন্তু এই লড়াই মোটেও সহজ ছিল না। একদিকে ছিল 1 থেকে 150 গ্যাংস্টার, যারা সবাই তাকে হত্যা করতে মরিয়া। অন্যদিকে কাটার ছিল একা। তবুও দেখা যায় সে কোনোভাবে সবার হাত থেকে বেঁচে বিল্ডিং থেকে বের হতে সক্ষম হয়। তবে বিল্ডিং থেকে বের হতেই আবারও সিআইএ এজেন্টরা তাকে ধাওয়া করতে শুরু করে। তখন কানে থাকা ডিভাইসের মাধ্যমে সেই রহস্যময় মেয়েটি তাকে কোন পথে যেতে হবে তা বলে দেয়। এমনকি আশেপাশে কোথায় কোথায় সিআইএ এজেন্টরা ওত পেতে আছে তাও তাকে জানিয়ে দেয়। কাটার জানতে চায়, তুমি এত কিছু কিভাবে জানো? মেয়েটি বলে, সিসিটিভি ক্যামেরা এবং মানুষের শরীরের তাপমাত্রা বিশ্লেষণ করে আমি আপনার আশেপাশে প্রায় 50 মিটার ভিতরে যা কিছু আছে সবকিছু দেখতে পাচ্ছি। মেয়েটি তাকে সাবধান করে বলে, আপনার চারপাশে সিআইএ এজেন্টরা আপনাকে ধরার জন্য মরিয়া হয়ে আছে। পরে কাটার লুকানোর জন্য একটি বাড়ির ভিতরে প্রবেশ করে। তখন মেয়েটি তাকে এখানে থামতে বলে, কারণ দরজার ওপাশে এক ব্যক্তি তার জন্য ওত পেতে আছে। কাটার সুযোগ বুঝে আগেই লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে কিছুক্ষণ এখানে লড়াই হয়। শেষে কাটার লোকটিকে নিয়ে উপর থেকে নিচে ঝাঁপ দেয়। এতে লোকটার মাথায় মারাত্মক আঘাত লাগে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তখন মেয়েটা তাকে বলে তাড়াতাড়ি লোকটার হাত থেকে মোবাইল নিয়ে মেইন রোডে বের হতে, ওখানে তার জন্য একটি গাড়ি অপেক্ষা করছে। তবে কাটার জানতে চায় সিআইএ তার পিছু কেন করছে, সে এমন কি করেছে। মেয়েটা এর কোনো উত্তর না দিয়ে তাকে বলে, আপনার মুখের ভিতরে একটি বোম সেট করা আছে। কাটার চেক করলে বুঝতে পারে মেয়েটি সত্য বলছে। এরপর মেয়েটি তাকে একটি গাড়ি নাম্বার দিয়ে বলে তাড়াতাড়ি মোবাইলটি নিয়ে সেখানে পৌঁছাতে।
তবে কার্টার বলে, না, আমি আগে জানতে চাই সিআইএ কেন আমার পিছু করছে। তবে মেয়েটা তাকে শাসিয়ে বলে, আপনি যদি এখনই ওই গাড়ির কাছে না যান তাহলে আমাদের আপনাকে মেরে ফেলতে হবে। আপনার মুখে থাকা বোমের সুইচ আমার হাতেই রয়েছে। পরে কার্টার বাড়াবাড়ি না করে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চুপচাপ মেয়েটার কথা মতো সেই গাড়ির কাছে আসে, যেটা ছিল একটি কোচিং সেন্টারের গাড়ি। সেখানে তার জন্য উত্তর কোরিয়ার গোয়েন্দা বিভাগের এজেন্ট সাউজিন ও ড্যানি অপেক্ষা করতেছিল। সাউজিন প্রথমেই সেই মোবাইলটি চায়। কার্টার মোবাইল দিলে সাউজিন ড্যানিকে বলে, তাড়াতাড়ি এটা হ্যাক করে এর সকল তথ্য বের করো। এখানে কার্টার সাউজিনের কাছে জানতে চায়, আমার কানে যে মেয়েটা কথা বলছে সে কোথায়। তখন তার কানে থাকা ডিভাইসের মাধ্যমে সেই রহস্যময় মেয়েটি এর উত্তর দেয়। সে বলে, আমার নাম সাংহি, আমি উত্তর কোরিয়ার লেবার পার্টির হয়ে কাজ করি। এখানে কার্টারকে ডিএমজেড ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ভিডিও দেখানো হয়, যেখানে দেখা যায় ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা কতটা হিংস্র ও ভয়ঙ্কর হয়ে যায়। আর এই ভাইরাস বর্তমান দক্ষিণ কোরিয়া হয়ে আমেরিকা ও উত্তর কোরিয়ায় দ্রুত ছড়াচ্ছে। সাংহি তাকে বলে, আমরা দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে এই ডিএমজেড ভাইরাসের চিকিৎসা খুঁজে বের করার কাজ করতেছি। তবে এরই মধ্যে ডক্টর সাংয়ের মেয়ে হানা ডিএমজেড ভাইরাসে আক্রান্ত হলে তার শরীরে এক বিরল ধরনের রোগ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। পরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডক্টর সাং বুঝতে পারে এই অ্যান্টিবডি ভাইরাসের প্রতিষেধক তৈরির চাবিকাঠি। তাই তিনি নিজের মেয়ের রক্ত ব্যবহার করে পরীক্ষামূলক একটি ভ্যাকসিন তৈরি করে, যেটা সফল হয়। তাই ভ্যাকসিন উৎপাদনে ডক্টর সাং ও তার মেয়ে হানাকে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় আনা হচ্ছিল। কিন্তু পথেই সিআইএর গোপন সংস্থা এনআইএস হানাকে অপহরণ করে। তাই এখন আমাদের কাজ যেভাবেই হোক হানাকে খুঁজে বের করে উত্তর কোরিয়ায় ডক্টর সাংয়ের কাছে পৌঁছে দেওয়া। সাংহি কাটারকে আরো বলে, এই মিশন কিভাবে পরিচালনা করতে হবে তা আপনি আমাদের বলেছিলেন, কারণ আপনি আমাদের কমান্ডিং অফিসার, আর আপনি নির্দেশ দিয়েছিলেন আপনার সকল স্মৃতি মুছে ফেলতে। এসব শোনার পর কাটার আরো কনফিউজ হয়ে যায়। সে বলে, আমি কেন কমান্ড ছাড়বো আর কেনই বা নিজের স্মৃতি মুছে ফেলতে বলবো। তখন এর ব্যাখ্যা হিসেবে সাংহি বলে, আপনার স্ত্রী ডিএনজেড ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, আর আপনার মেয়ে সুহি বর্তমান এই ভাইরাসে আক্রান্ত, যাকে উত্তর কোরিয়ার ল্যাবে রাখা হয়েছে। এর বাইরে তাকে আর কিছুই জানানো হয় না। তখন কাটারকে সুহি মানে তার মেয়ের ভিডিও দেখানো হয়, যদিও ভিডিও দেখে তার তেমন কিছুই মনে পড়ে না। তখন তাকে অস্ত্রে ভরা ব্যাগ দিয়ে একটি বিল্ডিং এর সামনে নামিয়ে দেয়। সাংহি তাকে বলে এই বিল্ডিং এর ছাদে যেতে, কারণ তারা জানতে পেরেছে এই বিল্ডিং এর পাশের বিল্ডিং এই হানাকে রাখা হয়েছে। পথে সাংহি তাকে সাবধান করে আরো বলে, সাধারণত ডিএনজেড ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা 13 দিনের মাথায় মারা যায়। সুহি আক্রান্ত হয়েছে আজ 13 দিন। তাই আপনার মেয়েকে বাঁচাতে হলে আজই হানাকে উত্তর কোরিয়ায় নিয়ে যেতে হবে। তখন কার্টার প্রশ্ন করে, আমি কিভাবে বিশ্বাস করব তোমরা যাকে আমার মেয়ে বলছো সত্যি সে আমার মেয়ে? উত্তরে সাংহি বলে, আপনার স্মৃতি ঠিকই ফিরে আসবে, কিন্তু তখন হয়তো সুহি আর বেঁচে থাকবে না। তখন কি আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? এই একটা কথাই কাটারের ভিতরটা নাড়িয়ে দেয়। ফলে সে সব কনফিউশন পাশে রেখে হানাকে উদ্ধারে পুরো মনোযোগ দেয়। দেখা যায় প্রথমে এই বিল্ডিং এর ছাদে এসে জিপ লাইন ব্যবহার করে মুহূর্তের মধ্যেই পাশের ভবনে পৌঁছে যায়, যেখানে হানাকে রাখা হয়েছিল। সাংহি তাকে জানায় এই বিল্ডিং এর 6ষ্ঠ তলা থেকে হানার তাপ সংকেত পাওয়া যাচ্ছে। তখন কাটার আবারও জিপ লাইনের সাহায্যে ঝুলতে ঝুলতে 6ষ্ঠ তলায় পৌঁছায়। পথে যতজন সিআইএ এজেন্টকে দেখতে পায় সবাইকে একে একে মেরে ফেলে। বন্দুকে সাইলেন্সার লাগানো থাকায় পুরো অভিযানটাই ছিল একদম নিঃশব্দ। পরে কাটার 6ষ্ঠ তলায় হানাকে খুঁজে পায়। তবে হানাকে পেলেও এখানে একটি সমস্যা তৈরি হয়। হানা কাটারকে দেখে ভয় পাচ্ছিল। তখন সাংহি কাটারের মোবাইলে ফোন দেয় এবং তাকে বলে মোবাইলটি হানার কাছে দিতে। পরে হানা যখন মোবাইলে কথা বলে সে একদম শান্ত হয়ে যায়, কারণ ফোনের ওপাশ থেকে ডক্টর সং মানে হানার বাবা কথা বলেছিল। এখন হানা শান্ত হলেও পরে আরেকটি সমস্যা তৈরি হয়। বাইরে সিআইএ এজেন্টরা তাদেরকে ঘিরে ফেলেছে। তখন এই বিপদ থেকে বের হওয়ার জন্য কাটার বাইরে বেশ কয়েকটি গ্যাস বোমা ছুড়ে দেয়। ফলে বাইরে থাকা সিআইএ এজেন্টরা একে একে সবাই বেহুশ হতে থাকে। তখন কাটার ও হানা মাস্ক পরে বাইরে বেরিয়ে আসে। পরে তারা এখান থেকে নিচের ফ্লোরে চলে যায়। তবে নিচের ফ্লোর ছিল অনেকটা গোলক ধাঁধার মতো, বের হওয়ার কোনো রাস্তাই পাওয়া যাচ্ছিল না। মূলত এটা ছিল কাটারকে ধরার জন্য একটি ফাঁদ, যেখানে কাটার ধরা পড়ে যায়। দেখা যায় এখানে সিআইএ টিমের প্রধান স্মিথ আগে থেকেই কাটারের জন্য অপেক্ষা করতেছিল। তবে সে কাটারের কোনো ক্ষতি করার আগেই এজেন্ট এগনেস তাড়াহুড়া করে এসে তাকে জানায় সিসিটিভি ফুটেজের রিপোর্ট অনুযায়ী কাটারের চলাফেরা তাদের সাবেক সিআইএ এজেন্ট মাইকেল বেনের সঙ্গে 87% মিলে যাচ্ছে। স্মিথ খানিকটা অবাক হয়ে বলে, মাইকেল বেন, ও তো তোমার পার্টনার ছিল, কিন্তু সিরিয়ায় পোস্টিং এর পর ও তো সেখানে মারা গিয়েছিল। এগনেস বলে, হ্যাঁ সবাই বলেছে ও মারা গেছে,
কিন্তু আমি নিজের চোখে কখনোই মাইকেল বেনের মরদেহ দেখিনি। এই কথা শুনে স্মিথ কিছুটা দ্বিধায় পড়ে যায়। পরে স্মিথ কাটার মাথার পেছনের ক্ষতচিহ্ন দেখে বুঝতে পারে তার স্মৃতি মুছে ফেলা হয়েছে। আর আজকাল যেহেতু প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারার পরিবর্তন ঘটানো অতি সাধারণ বিষয় হয়ে গেছে, তাই নিশ্চিত হবার জন্য সে কাটারের চুল ডিএনএ পরীক্ষা করার জন্য পাঠায়। স্মিথ সিদ্ধান্ত নেয় ডিএনএ রিপোর্ট আসা পর্যন্ত তারা অপেক্ষা করবে। ঠিক তখন তাকে জানানো হয় কাটারের শরীর থেকে অস্বাভাবিক একটি সিগন্যাল পাওয়া যাচ্ছে। স্মিথ সঙ্গে সঙ্গে কাটারকে স্ক্যান করতে বলে। তখন তারা কাটারের দাঁতের ভিতরে সেই লুকানো বোমটি পায়, কিন্তু তারা জানতো না এটি একটি বোম। ফলে জোর করে তারা কাটারের সেই দাঁতটি উপড়ে ফেলে। সঙ্গে সঙ্গে সাংহি কাটারকে সাবধান করে বলে দাঁতে থাকা বোমটি 5 সেকেন্ডের মধ্যে বিস্ফোরিত হবে। কাটার আর এক মুহূর্ত দেরি না করে হানাকে নিজের শরীর দিয়ে আড়াল করে নেয়। সাথে সাথে বোমটি বিস্ফোরিত হয়। দেখা যায় বিস্ফোরণের আঘাতে এখানে থাকা প্রায় সব সিআইএর এজেন্টের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এমনকি দেয়ালে একটি বিশাল হোল পর্যন্ত তৈরি হয়েছে। মানে ভাবা যায় এতক্ষণ ধরে কাটার এই ভয়ঙ্কর বোমটি মুখের ভিতরে নিয়ে ঘুরতেছিল। পরে কাটার হানাকে নিজের পিঠের উপর চড়িয়ে এয়ার ডাক বেয়ে নিচে নামতে শুরু করে। সেখানেও এক সিআইএ এজেন্ট তাকে আটকানোর চেষ্টা করে। এতে হানা তার থেকে ছুটে যায়, যদিও শেষ মুহূর্তে কাটার হানাকে ধরে ফেলে। নিচে আসার পর একটি গাড়ি পেয়ে সেটি নিয়ে দ্রুত এখান থেকে অনেক দূরে চলে যায়। পরে সুযোগ বুঝে গাড়িটি ছেড়ে এক র্যালির ভিড়ে ঢুকে পড়ে, যাতে পালাতে সহজ হয়। এরপর হানাকে নিয়ে একটি নির্জন গলি দিয়ে যেতে থাকে। ঠিক তখনই তার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজটি দেখে কাটার থেমে যায়। তাকে থেমে যেতে দেখে সাংহি জানতে চায় আপনি ওখানে কেন দাঁড়িয়েছেন। কাটার তখন মিথ্যা বলে। সে বলে হানা খুব ক্লান্ত, তাই একটু দাঁড়িয়েছি। পরে দেখা যায় মেসেজে লেখা এসেছে তোমার আসল নাম মাইকেল বেন। কাটার প্রশ্ন করে লেখে তুমি কে। তখন তাকে একটি ভিডিও পাঠানো হয়। ভিডিওতে দেখা যায় এজেন্ট এগনেসের সঙ্গে কাটার মতোই দেখতে এক ব্যক্তি রয়েছে। কাটার লিখে পাঠায় এই লোকটা কে। ওপাশ থেকে উত্তর আসে এটা তুমি মাইকেল বেন। তুমি যদি নিজের সম্পর্কে আরো জানতে চাও তাহলে একটু পরেই তোমার সামনে 905 নাম্বার বাস এসে দাঁড়াবে, তুমি সেই বাসে উঠে পড়ো। কাটার মেইন রোডে আসতেই দেখে সত্যিই 905 নাম্বার বাস চলে এসেছে। একই সময় তাকে নিতে সাংহির পাঠানো গাড়িও সেখানে পৌঁছে যায়। কিন্তু কাটার সাংহির গাড়িতে না উঠে বাসের দিকে এগিয়ে যায়। এটা বুঝতে পেরে সাংহি তাকে সাবধান করে বলে এখনই হানাকে নিয়ে আমাদের গাড়িতে ওঠেন। কিন্তু কাটার তার কথায় গুরুত্ব না দিয়ে বাসে উঠে পড়ে। এতে সাংহি প্রচন্ড রেগে যায়। ঠিক তখনই কাটারের কানে থাকা ডিভাইসের সিগন্যাল কেটে যায়। ফলে সাংহি আর কাটারকে শুনতে পায় না, আর কাটারও সাংহির কথা শুনতে পায় না। তখন এজেন্ট এগনেস এসে তাকে বলে আমি আপনার কানে থাকা ডিভাইসের সিগন্যাল জ্যাম করে দিয়েছি। কাটার কিছুটা কনফিউশন নিয়ে জিজ্ঞাসা করে তুমি আমাকে মাইকেল বেন কেন বলছো, তুমি কে। এটা শুনে এগনেস ইমোশনাল হয়ে বলে তুমি সত্যিই আমাকে চিনতে পারছো না, আমাদের ব্যাপারে তোমার কিছুই মনে নেই। কাটারের উত্তরে কিছু বলে না বা বলতে পারে না। তখন এগনেস বলে ডিএনএ রিপোর্ট এলে সব পরিষ্কার হয়ে যাবে, তুমি আমার মাইকেল বেন। তাই রিপোর্ট আসা পর্যন্ত তুমি আমার সঙ্গে থাকো, নইলে আমার এজেন্সির লোকেরা তোমাকে খুঁজে বের করে মেরে ফেলবে। সুতরাং বাঁচতে চাইলে আমার কথা মতো চলো। তখন কাটার কিছুটা বিরক্ত হয়ে বলে আজ সবাই আমাকে একই কথা বলছে, বাঁচতে চাইলে তাদের কথা মতো চলতে হবে। ঠিক তখনই একটি গুলি এসে এগনেসের বুকে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় এগনেস কাটারকে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যেতে বলে, কারণ তার এজেন্সির লোক চলে এলে তাকে এখানে মেরে ফেলবে। কাটার লক্ষ্য করে সিআই এর গাড়ি ইতিমধ্যেই চলে এসেছে। ফলে সে আর দেরি না করে হানাকে নিয়ে চুপচাপ বাস থেকে নেমে পাশের একটি গলিতে ঢুকে পড়ে। ঠিক তখনই আবার একদল বাইকার এসে হানাকে তার থেকে ছিনিয়ে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে কাটারও তাদের পিছু নেয়। তবে কাটার হানাকে উদ্ধার করার আগেই সাউজিন বাইকারদের কাছে পৌঁছে যায়। চলন্ত অবস্থায় সাউজিন হানাকে বাইক থেকে তাদের গাড়িতে তুলে আনে। কিন্তু এতে সাউজিন ও ড্যানি দুজনেই একে একে গুলিবিদ্ধ হয়ে গাড়ি থেকে পড়ে যায়। হানাও গাড়ি থেকে পড়ে যেতে নেয়, তবে সময় মতো কাটার তাকে বাঁচায়। এরপর হানাকে বাঁচাতে গিয়ে কাটার একের পর এক সিআইএ এজেন্টকে হত্যা করে। হত্যা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না, কারণ তারা যে কোনো মূল্যে হানাকে ছিনিয়ে নিতে চাইছিল। ফলে কাটারের অবস্থা হয়ে দাঁড়ায় হয় মরো নয় মারো। আর সিআইএ এজেন্টদের অবস্থা ছিল অনেকটা মৌমাছি চাকের মতো, একজন মরলে দুজন চলে আসতেছিল। তারপরও কাটার সবাইকে প্রতিহত করে সাংহির দেওয়ার ঠিকানায় হানাকে নিয়ে পৌঁছে যায়, যেখানে হানাকে উত্তর কোরিয়ায় নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছিল। এখানে হানাকে নিরাপদে উত্তর কোরিয়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল ডিরেক্টর কিমের। বিমানে ওঠার পর ডাক্তার সানজু কাটার ও হানার প্রাথমিক চিকিৎসা করে। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ বিমানটি প্রবল ঝাঁকুনি খায়। ডিরেক্টর কিম তাড়াতাড়ি ককপিটে গিয়ে দেখে পাইলট কফি খাওয়ার পর বেহুশ হয়ে পড়েছে।
ভালো করে লক্ষ্য করলে সে দেখতে পায় পাইলটের চোখ লাল হয়ে গেছে, যা ডিএমজেড ভাইরাসের লক্ষণ ছিল। তাই সে আর দেরি না করে পাইলটদের মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানে থাকা সেনা সদস্যরা তাকে বাধা দেয়। তারা বলে আগে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে তারা কি সত্যি ভাইরাসে আক্রান্ত কিনা। তবে পরীক্ষার ফল পেতে 5 মিনিট সময় লাগবে। ঠিক তখনই ডিরেক্টর কিম লক্ষ্য করে হানাকে যে কেবিনে রাখা হয়েছে সেই কেবিনের ইমার্জেন্সি লাইট বন্ধ হয়ে রয়েছে। সে সঙ্গে সঙ্গে হানার কাছে ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে হানাকে আর পায় না। সবাই হানাকে খুঁজতে শুরু করে। তখন সাংহি কাটারকে জানায় কার্গো কম্পার্টমেন্ট থেকে হানার তাপ সংকেত পাওয়া যাচ্ছে। কাটার দেরি না করে সোজা কার্গো কম্পার্টমেন্টে চলে যায়। সেখানে সে হানাকে চোখ মুখ বাঁধা অবস্থায় দেখতে পায়। হানাকে সারাতে গেলে পিছন থেকে ডাক্তার সাংজু তার উপর হামলা করে। ডাক্তার সানজু কাটারকে মেরেই ফেলবে, ঠিক তখনই ডিরেক্টর কিম এসে কাটারকে বাঁচায়। পরে তারা জানতে পারে ডাক্তার সানজু মূলত সিআই এর হয়ে কাজ করে। ফলে ডিরেক্টর কিম আর দেরি না করে সানজুকে এখানেই মেরে ফেলতে চায়। কিন্তু সে কিছু করার আগেই সানজু তার থেকে বন্দুক কেড়ে নিয়ে সরাসরি তার চোখে গুলি করে। এতে ডিরেক্টর কিম ঘটনাস্থলেই মারা যায়। এরপর সানজু কাটারকেও মারতে গেলে দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। সানজু এখানে একটি বিস্ফোরণ ঘটালে প্রচন্ড বাতাসের চাপে কাটার বিমান থেকে ছিটকে পড়ে যেতে নেয়। তবে শেষ মুহূর্তে সে কোনোভাবে বিমান আঁকড়ে ধরে বেঁচে যায়। এদিকে সানজু হানাকে নিয়ে প্যারাশুট পরে বিমান থেকে লাফ দেয়, কিন্তু যাওয়ার আগে সে বিমানে একটি বোম সেট করে যায়। ফলে কয়েক সেকেন্ডের মধ্যে বোমটির বিস্ফোরণে পুরো বিমান ধ্বংস হয়ে যায়। এরপর দেখা যায় মাঝ আকাশে কাটার সানজুর কাছ থেকে হানাকে উদ্ধার করে এবং প্যারাশুটের নিয়ন্ত্রণ নিয়ে নিরাপদে মাটিতে নেমে আসে। কিন্তু এখানে আসার পর তারা আর একটা বিপদের মুখোমুখি হয়। দেখা যায় তারা যে ঝর্ণার কাছে এসেছে সেখানে উপর থেকে শত শত ডিএমজেড ভাইরাসে আক্রান্ত মানুষের মরদেহ ভেসে আসতেছিল। ফলে তাদের গন্ধ পেতেই ভাইরাসে আক্রান্ত জম্বিরা সবাই একে একে জেগে ওঠে। কাটার দেরি না করে হানাকে নিয়ে পালাতে থাকে। তবে তারা পাহাড়ের একেবারে শেষ মাথায় এসে আটকে যায়। এখান থেকে ওপারে যেতে হলে তাদের একটি ঝুলন্ত সেতু পার হতে হবে। কিন্তু সেতুর অর্ধেক পথ যেতেই দুই দিক থেকেই ভাইরাসে আক্রান্ত জম্বিরা এগিয়ে আসতে থাকে। এবার কাটার কি করবে? তার উপরে ঠিক তখনই হানা নিচে পড়ে যেতে নেয়, যদিও সময় মতো কাটার তাকে ধরে ফেলে। এবার পরিস্থিতি অনেক ভয়ঙ্কর আকার ধারণ করে। দুই দিক থেকেই জম্বি আসতেছিল। কাটার বুঝতে পারে না এই অবস্থা তার কি করা উচিত। ওদিকে জম্বি খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে যাচ্ছিল। তখন কাটার হানাকে বলে আমাকে শক্ত করে ধরে রাখো, যাই হোক না কেন আমাকে কোনোভাবেই ছাড়বে না। এটা বলে কাটার সেতুর এক পাশের রশিদে গুলি চালাতে থাকে। ফলে কিছুক্ষণের মধ্যেই রশি ছিঁড়ে যায়। তবে কাটার হানাকে নিয়ে তখনও ঝুলেছিল। পরে সে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু জম্বিরা তাদের দিকে এগিয়ে আসতেছিল। ঠিক সেই মুহূর্তে সাংহি সশরীরে এখানে হাজির হয়। সে একে একে সব জম্বিকে শুট করে মেরে ফেলে। পরে কাটারকে উপরে উঠতে সাহায্য করে। এরপর এখানে জেনারেল কিম আসে। কাটারের এমন দুঃসাহসী মিশনে সে খুশি হয়, যদিও কাটার তাকে চিনতে পারে না। পরে কাটারের স্মৃতি ফেরানোর জন্য সাংহি প্রথমে কাটারের কানে থাকা ডিভাইসটি বের করে। এরপর মাথার পিছনে থাকা সেলাইগুলো খুলতে যায়। ঠিক তখনই জেনারেল কিম আচমকা কাটারকে আঘাত করে অচেতন করে ফেলে। সাংহি এর প্রতিবাদ করলে তাকেও গান পয়েন্টে রাখে। পরে সাংহি বলে আপনি এমন কেন করছেন? আপনি তো আমাদের কথা দিয়েছিলেন আমরা মিশন শেষ করলে আমাদের যেতে দিবেন। উত্তরে জেনারেল কিম বলে আমি কোনো ওয়াদা দিইনি, তোমার চুক্তি হয়েছে পার্টির সঙ্গে, আমার সঙ্গে না। তখন সাংহি বুঝতে পারে মূলত এই ভাইরাস জেনারেল কিম ছড়িয়েছে, যাতে সে আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকে সাহায্য করতে পারে। কিন্তু এতে তার নিজের দেশের মানুষও মারা যাচ্ছিল। তবে এর জন্য তার বিন্দু পরিমাণ অনুশোচনা ছিল না। এদিকে কাটারকে হত্যা করার জন্য অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে থাকা অফিসারদের কাছ থেকে সে জানতে পারে সাংহি মূলত তার স্ত্রী, যে শুরু থেকেই তাকে গাইড করে আসতেছে। পরে দেখা যায় কাটারকে যেখানে আনা হয়েছে সেখানে ট্রাক ভর্তি জম্বির লাশ ফেলা হয়েছে এবং সব জম্বিকে পুড়িয়ে ফেলার প্রস্তুতি চলছে, যার মধ্যে কাটারকেও ফেলে দেওয়া হবে। কিন্তু আগুন দিতেই হঠাৎ কিছু জম্বি জেগে ওঠে। এতে পরিস্থিতি বদলে যায়। ফলে সুযোগ বুঝে কাটার নিজেকে মুক্ত করে নেয়। এরপর এখান থেকে এক অফিসারের কাছ থেকে জেনে নেয় জেনারেল কিমকে কোথায় পাওয়া যাবে। পরে ঠিকানা মতো এসে স্নাইপার রাইফেল দিয়ে ভেতরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। তখন সে দেখতে পায় জেনারেল কিম সাংহিকে গুলি করার জন্য তার দিকে বন্দুক তাক করে আছে। সঙ্গে সঙ্গে কাটার দেরি না করে জেনারেল কিমকে লক্ষ্য করে গুলি চালায়, যদিও গুলিটি সরাসরি জেনারেল কিমের গায়ে লাগে না। পরে কাটার গাড়ি নিয়ে সোজা ল্যাবের ভিতরে ঢুকে পড়ে। এতে কিছু জম্বি ছুটে যায়। পরে কাটারকে সাহায্য করতে সাংহিও চলে আসে।
তারা প্রথমেই তাদের মেয়ে সুহিকে উদ্ধার করে। এরপর ডক্টর সাং সুহিকে ভ্যাকসিন দিলে সুহি অচেতন হয়ে পড়ে। ডাক্তার সাং বলে ভয়ের কিছু নেই, আধা ঘন্টার মধ্যেই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। পরে সে কাটারকে অনুরোধ করে বলে সে যেন তার মেয়ে হানাকে এখান থেকে নিয়ে যায়। কাটার প্রথমে হানাকে বের করে, এরপর এখান থেকে বের হওয়ার পথ খুঁজতে থাকে, কিন্তু বেশিরভাগ জম্বি ছুটে যাওয়ায় এখান থেকে বের হওয়া খুব কঠিন হয়ে পড়ে। তার উপরে জেনারেল কিমের বাহিনী তো ছিলই। এরপরও কাটার একটি গাড়ির সাহায্যে কোনো মতে সবাইকে নিয়ে সেখান থেকে বের হতে সক্ষম হয়। যাওয়ার পথে সাংহি তাদেরকে জানায় এখান থেকে একটি ট্রেন চীনের দিকে যাচ্ছে, তাই যেভাবেই হোক আমাদের সেই ট্রেন ধরতে হবে। এর আগে কাটারের স্মৃতি ফিরিয়ে আনার জন্য সাংহি ডক্টর সাংকে DD7 নামক এক ভ্যাকসিন দিয়ে বলে এটা কাটারের মাথার পিছনের সেলাই খুলে সেখানে দিয়ে দেন, এতে ওর স্মৃতি ফিরে আসবে। ডক্টর সাংহির কথা মতো DD7 ইনজেক্ট করতেই কাটারের সব স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। দেখা যায় অতীতের স্মৃতিতে কাটার সাংহি ও তাদের মেয়ে সুহিকে নিয়ে উত্তর কোরিয়া ছেড়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু পথেই জেনারেল কিম তাদেরকে ধরে ফেলে। তখন জেনারেল কিম তাদেরকে বলে ভাইরাসের কারণে দেশ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে, আর তোমরা কিনা এই অবস্থায় দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছ, এটা তোমাদের থেকে আশা করা যায় না। তখন কাটার জেনারেল কিমকে বলে আপনারা আমার স্ত্রী সন্তানকে যেতে দিন, বিনিময়ে আমি হানাকে নিয়ে আসবো। জেনারেল কিম খানিকটা বিরক্ত হয়ে বলে CIA হানাকে কোথায় রেখেছে সেটা কেউ জানে না, তুমি কোথা থেকে হানাকে নিয়ে আসবে? কাটারের উত্তরে বলে আমি যদি চারা হিসাবে CIA এর সঙ্গে দেখা করি তাহলে হানাকে খুঁজে পাওয়ার সুযোগ আছে, এতে অন্য কোনো সমস্যাও তৈরি হবে না। জেনারেল কিম বলে তুমি এর আগে CIA এর হয়ে কাজ করেছো, নিজের চেহারার প্লাস্টিক সার্জারি করিয়ে আমাদের দেশে ঢুকেছিলে, তাই আমি কেন তোমাকে বিশ্বাস করতে যাব? তুমি যদি ওখানে যাওয়ার পর CIA এর কাছে আমাদের দেশের সকল তথ্য ফাঁস করে দাও। তখন কার্টার এক মারাত্মক সিদ্ধান্ত নেয়। সে তাকে বলে ঠিক আছে, তাহলে DD7 দিয়ে আমার সকল স্মৃতি মুছে দেন। এই কথা শোনার পর জেনারেল কিম অবশেষে রাজি হয়। তবে কার্টার যাতে কোনোভাবে মিশন থেকে সরে না যায় এর জন্য সে সুহির শরীরে সেই ভাইরাস ইনজেক্ট করে দেয়। পরে কার্টারকে বলে এবার তোমাকে এই মিশন শেষ করতেই হবে, কারণ এখন তো তোমার মেয়ে নিজেও এই ভাইরাসে আক্রান্ত। এর পরপরই সিন বর্তমানে ফিরে আসে। দেখা যায় কার্টার এবার সাংহিকে চিনতে পারে। ঠিক তখনই তাদের গাড়ির একটি চাকা গর্তে পড়ে যাওয়ায় তাদেরকে থেমে যেতে হয়। এরই মধ্যে জেনারেল কিমের বাহিনীও সেখানে পৌঁছে যায়। সাংহি তখন সুহি ও হানাকে কার্টার হাতে তুলে দিয়ে বলে তুমি আগে ট্রেন ধরো, আমরা পরে আসতেছি। কার্টার সাংহির কথা মতো সুহি ও হানাকে নিয়ে চলে যায়, আর সাংহি এখানে থেকে জেনারেল কিমের বাহিনীকে আটকানোর চেষ্টা করে। কিন্তু জেনারেল কিমের বাহিনী ছিল অনেক বড়, ফলে সাংহির পক্ষে সবাইকে থামানো সম্ভব হয় না। তখন কার্টার বাইক নিয়ে সরাসরি চলন্ত ট্রেনের উপর ঝাঁপ দেয়, যেটা অত্যন্ত বিপজ্জনক ছিল। তবে কার্টার ও হানা কোনো মতে ট্রেনের পাশ ধরে ফেলায় বেঁচে যায়, কিন্তু ট্রেনে ওঠার পরও তাদের বিপদ কাটে না। জেনারেল কিমের বাহিনী তখনও তাদের পিছু করতেছিল। পরে দেখা যায় জেনারেল কিম নিজে হেলিকপ্টার নিয়ে তাদের পিছু নিয়েছে। এক পর্যায়ে দেখা যায় হেলিকপ্টারের মধ্যেই কার্টারের সঙ্গে জেনারেল কিমের ভয়ঙ্কর লড়াই হয়। অন্যদিকে জেনারেল কিমের সৈন্যরা হানাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে সাংহি তাদেরকে বাধা দেয়। অর্থাৎ একদিকে কার্টার ও সাংহি, অন্যদিকে জেনারেল কিম ও তার পুরো বাহিনী। দীর্ঘ সময় লড়াইয়ের পর কার্টার জেনারেল কিম যেই হেলিকপ্টারে ছিল সেটা ধ্বংস করে সাংহিকে নিয়ে ট্রেনে উঠে পড়ে। এভাবেই দীর্ঘ লড়াইয়ের পর তারা জেনারেল কিমের হাত থেকে রক্ষা পায়। পরে দেখা যায় তাদের মেয়ে সুহির জ্ঞান ফিরে আসলে সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। সবাই এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে সকল বিপদ থেকে তারা মুক্তি পেয়েছে। তারা উত্তর কোরিয়া ছেড়ে চীনের দিকে যাচ্ছিল, কিন্তু সেতু পার হওয়ার সময় হঠাৎ তাদের উপর আবারও হামলা হয়। আর ঠিক এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। অর্থাৎ গল্প এখানেই শেষ হয় না, এর দ্বিতীয় পার্টও বের হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রইল, আর আমার জন্য দোয়া করো।